সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে আশা করছি। অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের যে বিষয়টা, সেটা মূলত ফ্যাটি অ্যাসিডটা থাকে লিপিডের মধ্যে, বা যেটাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়ে থাকে। এটা লাইপেজ এনজাইমের উপস্থিতিতে এবং 3 অণু পানি সাহায্যে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়, এবং এই ফ্যাটি অ্যাসিডটাই মূলত বিভিন্ন ধরনের অক্সিডেশন পদ্ধতিতে জারিত হতে পারে। এই 3 ধরনের অক্সিডেশন পদ্ধতি আছে, টাইপস অফ অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। মূলত এটার প্রধান পদ্ধতি হচ্ছে বিটা অক্সিডেশন। এছাড়া আলফা অক্সিডেশন আছে, ওমেগা অক্সিডেশন আছে। এগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আলফা অক্সিডেশন এবং ওমেগা অক্সিডেশন কিভাবে হয় সেটাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। আজকে আমরা মূলত বিটা অক্সিডেশন সম্পর্কে আলোচনা করব, এবং এই পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করেছেন গুডউইন 1998 সালে। এবং এই অক্সিডেশনটা সংঘটিত হয় পেয়ার নাম্বার ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যেসব ফ্যাটি অ্যাসিডের মধ্যে জোড় সংখ্যক কার্বন থাকে তাদের মধ্যেই মূলত বিটা অক্সিডেশন দেখা যায়। বিটা অক্সিডেশনের প্রধান ধাপ যেটা আছে, যে এখানে আমরা একটা ফ্যাটি অ্যাসিড দেখতে পাচ্ছি CH3 CH2N N সংখ্যক। এটা হচ্ছে যে এই সংখ্যাটা নির্ভর করে কোন ধরনের ফ্যাটি অ্যাসিড তার উপরে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে CH2 এটা হচ্ছে বিটা কার্বন, তারপরে CH2 যেটা আছে এটা হচ্ছে আলফা কার্বন, এবং তারপরে একটা কার্বক্সিল মূলক আছে, এটা হচ্ছে প্রথম কার্বন বা 1 নাম্বার কার্বন। তো 1 নাম্বার কার্বনের পরেই যে কার্বনটা থাকে সেটা আলফা কার্বন, এবং দ্বিতীয় কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এই বিটা কার্বনটাই মূলত এখান থেকে অক্সিডেশনের মাধ্যমে পৃথক হয়ে থাকে এবং এসিটাইল কোয়ে তৈরি হয়ে থাকে। এই যে এসিটাইল কোয়ে তৈরির যে ধাপগুলো আমরা দেখি, সেখানে দেখা যায় যে এখানে প্রথমে এই ফ্যাটি অ্যাসিডের সাথে একটা কোএনজাইম COASH যুক্ত হয়, এবং এটা ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি এখানে লাগে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে এখনো পানি তৈরি হয়ে থাকে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড কোএ সিনথেটাস এনজাইম। এখানে দেখা যায় যে এটিপি অণু এটিপি খরচ হয়ে থাকে, এবং এটিপিটা ভেঙে দেখা যায় যে এটিপি হচ্ছে অ্যাডেনোসাইন ডাইফসফেট, এটা ভেঙে AMP অ্যাডেনোসাইন মনোফসফেট তৈরি হয়, এবং PPI অর্থাৎ ইনঅর্গানিক পাইরোফসফেট তৈরি হয়, অর্থাৎ দুইটা ফসফেট এটিপি থেকে বের হয়ে যে AMP তৈরি হয়ে থাকে। এখানে যে কোএনজাইম এটা যুক্ত হয় ফ্যাটি অ্যাসিডের সাথে, তার ফলে দেখা যায় যে এখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়ে থাকে। এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে দেখা যায় যে কার্বক্সিল মূলক যেটা ছিল, সেই কার্বক্সিল মূলক থেকে এখান থেকে OH যেটা আছে এটা বের হয়ে যায়, এবং এটা কোএনজাইমের মধ্যে যে একটা হাইড্রোজেন থাকে সেটা যুক্ত হয়ে মূলত এক অণু পানি বের হয়ে যায়, এবং এখানে COSCO এটা হচ্ছে কোএ এনজাইম যুক্ত হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিডের সাথে, এবং এটাকে আমরা ফ্যাটি অ্যাসাইল কোয়ে বলে থাকি। এখানে আমরা এটাতে 1 নাম্বার কার্বন, তারপর দ্বিতীয় কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তৃতীয় কার্বনটা হচ্ছে বিটা কার্বন। তো এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়। এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে যেটা থাকে এটা দেখা যায় যে অ্যাসিটাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে এটা FAD যেটা থাকে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটাকে জারিত করে FADH2 তৈরি হয়। অর্থাৎ এখান থেকে দেখা যায় যে দুইটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে সেটা FAD এর সাথে যুক্ত হবে, এর ফলে FADH2 বিজারিত হয়। এবং এখানে আমরা দেখি যে এখানে প্রত্যেকটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা আলফা কার্বনের সাথে দেখা যায় যে একটা হাইড্রোজেন, এবং বিটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন, অর্থাৎ দুইটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাচ্ছে। যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এবং এটা FAD এর সাথে যুক্ত হয়ে FADH2 তৈরি হচ্ছে। তো এখন এটাকে আমরা ট্রান্স ডেল্টা স্কয়ার ইনল কোয়ে বলে থাকি। এটা তৈরি হয় ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় বিক্রিয়া। এরপরে ট্রান্স ডেল্টা স্কয়ার ইনল কোয়ে যেটা আছে, এখান থেকে দেখা যায় যে এটার সাথে এক অণু পানি যুক্ত হবে,
এখানে ইনোইল কোয়ে হাইড্রেটেস এনজাইমের উপস্থিতিতে এটা হয়ে থাকে এবং এখানে দেখা যায় যে এই যে H2O অর্থাৎ এখনো পানি যুক্ত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এখানে আলফা কার্বনের সাথে একটা OH মূলক তৈরি হচ্ছে আর বিটা কার্বনের সাথে OH মূলকটা যুক্ত হচ্ছে, এটা দ্বিতীয়টা হচ্ছে বিটা কার্বন আর এখানে আলফা কার্বনের সাথে একটা হাইড্রোজেন আবার পুনরায় যুক্ত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে 3L হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। অর্থাৎ 3 নম্বর কার্বন যেটা আছে সেই 3 নম্বর কার্বনের L পজিশনে বা ল্যাবরেটরি পজিশনে হাইড্রক্সিল মূলকটা যুক্ত হয়ে থাকে, বিটা পজিশনে যুক্ত হয় এবং এটার ফলে 3L হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে তৈরি হয়ে থাকে। তাহলে তৃতীয় ধাপে আমরা দেখি যে ট্রান্সডেন্টাল স্কয়ার ইনোইল কোয়ে থেকে এটার সাথে পানি যুক্ত হয়ে 3L হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে এবং এর ফলে বিটা পজিশনে একটা হাইড্রক্সিল মূলক তৈরি হচ্ছে। এরপরে চতুর্থ স্টেপে আমরা দেখি যে 3L হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে যেটা আছে এখান থেকে আবার দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই দুইটা হাইড্রোজেন NAD এর সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি হয়ে থাকবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে দ্বিতীয় কার্বন বিটা কার্বন যেটা ছিল সেই বিটা কার্বনের সাথে এখানে একটা কিটোন মূলক তৈরি হচ্ছে আর এবং এর ফলে দেখা যায় যে আরেকটা হচ্ছে যে এখান থেকে তাহলে এই দুইটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এখান থেকে এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা বের হয়ে যে এখানে একটা কিটোন মূলক তৈরি হচ্ছে বিটা পজিশনে এবং এই দুইটা হাইড্রোজেন মূলত কার সাথে যুক্ত হচ্ছে NAD এর সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি হচ্ছে। এর ফলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিটা কিটো অ্যাসাইল কোয়ে, অর্থাৎ এখানে যে কিটোন মূলকটা তৈরি হচ্ছে এইজন্য এটাকে কিটো অ্যাসাইল বলা হচ্ছে। তাহলে 3L হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে থেকে বিটা কিটো অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে 3L হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে হাইড্রোজিনেস এনজাইমটা কাজ করতেছে এখানে। এর ফলে দেখা যাচ্ছে যে এখানে NAD বিজারিত হয়ে NADH2 তৈরি হচ্ছে। ফিফথ স্টেপ যেটা আমরা দেখি যে বিটা কিটো অ্যাসাইল কোয়ে যেটা থাকে এটা সাথে আবার একটা কোএনজাইম A যুক্ত হয়, কোএনজাইম A যুক্ত হয়ে এখানে যে অংশটা ছিল যে এই যে বিটা পজিশন এখান থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এখানে দেখা যায় যে এই বাকি যে অংশটা ছিল সেখান থেকে এটার সাথে SCO এটা তৈরি যুক্ত হচ্ছে এবং এইটা যেটা ছিল SCO যেটা ছিল এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা আলাদা হয়ে গিয়ে এখানে একটা কোএনজাইম A অর্থাৎ এই CH যেটা আছে CH2 এটা CH3 তে রূপান্তর হয় এবং এই CH3CO SCO এটা হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই বিটা পজিশন যেটা আছে এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিটা কার্বনটা এটা বিচ্ছিন্ন হয়ে এটার সাথে এই কোয়ে এনজাইম A যুক্ত হয়ে আরেকটা ফ্যাটি অ্যাসাইড কোয়ে তৈরি হচ্ছে। আর এই অংশ যেটা আছে যে এখানে আলফা কার্বন যেটা আছে আলফা কার্বনটা সহ এখানে CO যে অংশটা আছে এটা একটা অ্যাসিটাইল কোয়ে যৌগ তৈরি করে থাকে। অর্থাৎ এখানে অক্সিডেশনটা হয় বিটা পজিশনে, এইজন্য এটাকে আমরা বিটা অক্সিডেশন বলে থাকি। তাহলে অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হয় তো পরবর্তীকালে ক্রেবস চক্রের মধ্যে চলে যাবে। ক্রেবস চক্রটা সম্পন্ন হয় এই ক্রেবস সাইকেল যেটা আছে এই ক্রেবস সাইকেলটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। আর এখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে যেটা আছে এটা দেখা যায় যে পুনরায় আবার দ্বিতীয় ধাপের বিক্রিয়া যেটা আছে সেখানে চলে যায়। অর্থাৎ এই যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে এখানে তৈরি হলো এই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা আবার দেখা যাবে যে দ্বিতীয় বিক্রিয়া যেটা আমরা শুরু করেছিলাম সেই দ্বিতীয় বিক্রিয়া সেকেন্ড বিক্রিয়াতে অংশ নেয়। এটা সেকেন্ড, তারপরে 3, 4, 5 অর্থাৎ 2, 3, 4, 5 এই বিক্রিয়াগুলা সম্পন্ন হতে থাকে যতক্ষণ পর্যন্ত অ্যাসিটাইল কোয়ে তৈরি সম্পন্ন না হয়। এবং এই জিনিসটা যদি আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আমরা আরো একটু ক্লিয়ার বুঝতে পারবো। যেমন ক্যাপ্রিক অ্যাসিড 6 কার্বন ক্যাপ্রিক অ্যাসিড, এই 6 কার্বন যেটা আছে এটা ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে দেখা যায় যে 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং 4 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিড কোয়ে তৈরি হয়। এটা প্রথম সাইকেল হিসাবে থাকবে এবং এই দ্বিতীয় সাইকেলে আমরা দেখি যে 4 কার্বন যে ফ্যাটি অ্যাসিড কোয়ে ছিল সেটা দেখা যায় যে এই 4টা বিক্রিয়ার মাধ্যমে
দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এটা একটা অ্যাসিটাইল কোয়ে এবং এটা একটা অ্যাসিটাইল কোয়ে, অর্থাৎ দুই কার্বন যখন অর্থাৎ চারটা কার্বন থেকে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার পরে প্রতিটা অ্যাসিটাইল কোয়েই দেখা যায় যে ক্রেবস সাইকেলের মধ্যে চলে যায়। এই ক্রেবস সাইকেলের মধ্যে চলে যাওয়া মানে হচ্ছে সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ক্রেবস সাইকেল হয় সেখানে অংশগ্রহণ করে, অর্থাৎ এইখানেই মূলত আমাদের এই বিটা অক্সিডেশন কাজটা যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যায়। তাহলে ক্যাপ্রোইক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট ক্যাপ্রোইক অ্যাসিডের আমরা দেখি যে দুইটা চক্র সম্পন্ন হয় ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি পর্যন্ত। এবং আমরা যদি এই 6 কার্বন বিশিষ্ট ক্যাপ্রোইক অ্যাসিডের বিষয়টা আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে এটা টোটাল কতটা সাইকেল হবে, সেটা হচ্ছে যে এটা 6 কার্বন বিশিষ্ট, এটাকে 2 দিয়ে ভাগ করে 1 বিয়োগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 3, 3 থেকে 1 বাদ দিলে এটা দুইটা সাইকেল হবে, অর্থাৎ ক্যাপ্রোইক অ্যাসিড হবে দুইটা সাইকেলের মধ্যে। যদি এটা 8 কার্বন হয় তাহলে সেখানে 3টা সাইকেল হবে। এরকম প্রতিটা সাইকেলের মধ্যে আমরা জানি যে একটা করে NADH2 তৈরি হয়, দুইটা সাইকেলে দুইটা NADH2 তৈরি হবে, দুইটা NADH2 থেকে 6 ATP পাওয়া যাবে। প্রতিটা সাইকেলের মধ্যে একটা FADH2 তৈরি হয়, দুইটা সাইকেলের মধ্যে দুইটা FADH2 অর্থাৎ 4টা ATP পাওয়া যাবে। আর অ্যাসিটাইল কোয়ে যদি ক্রেবস চক্রের মধ্যে অংশগ্রহণ করে তখন প্রতিটা অ্যাসিটাইল কোয়ের থেকে 12টা করে ATP পাওয়া যায়। আর 3টা অ্যাসিটাইল কোয়ে যেহেতু তৈরি হয় ক্যাপ্রোইক অ্যাসিড থেকে, প্রথম চক্রের মধ্যে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং দ্বিতীয় চক্রের মধ্যে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, মোট 3টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং 3 12 36টা ATP আমরা পাই। তাহলে গ্রস এনার্জি হচ্ছে 46টা ATP। এবং প্রথম বিক্রিয়া যেটা আমরা ছিল যে ফ্যাটি অ্যাসিড থেকে যখন অ্যাসাইল কোয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়, তখন দেখা যায় যে সেখানে একটা ATP খরচ হয়। তাহলে 46টা ATP থেকে একটা ATP খরচ হলে নেট এনার্জি হচ্ছে 45 ATP, অর্থাৎ একটা ক্যাপ্রোইক অ্যাসিড থেকে আমরা 45টা ATP পাবো। আমরা এখানে আরেকটু স্মরণ করতে পারি যে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে আমরা 36টা ATP পেয়ে থাকি, আর 6 কার্বন বিশিষ্ট ক্যাপ্রোইক অ্যাসিড থেকে 45টা ATP পাওয়া যায়, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড থেকে অনেক বেশি ATP পাওয়া যায় যদি আমরা গ্লুকোজের সাথে তুলনা করে থাকি। এই ছিল মোটামুটি আমাদের বিটা অক্সিডেশনের বিষয়টা বা আলোচনাটা, যে বিটা অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং অ্যাসিটাইল কোয়েগুলা দেখা যায় যে ক্রেবস চক্রের মধ্যে অংশগ্রহণ করে থাকে। মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।